back to back horror stories. মেদিনীপুরের দক্ষিণে নদীর ধারে এক ছোট্ট গ্রাম দেউলি। গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে খরস্রোতা নদী। বর্ষায় নদীর জল ফুলে ওঠে, আর শীত পড়লে নদীর জলও কমে আসে। দেউলির মানুষ খুবই শান্ত, কিন্তু একটা জিনিস নিয়ে আজও তারা আতঙ্কে থাকে। দেউলির ছায়া কুটির। নদীর ধারে দাঁড়িয়ে থাকা ভাঙাচোরা লাল ইটের দালানটা গ্রামের কেউ আজও ছুঁয়ে দেখে না। লোকমুখে শোনা যায় একসময় ওখানে একজন তান্ত্রিক থাকত। সে নদীর ধারে বালি জমির ওপর মৃত মানুষের ছায়া ডেকে আনত। ছায়া একবার যে শরীর ছেড়ে বেরিয়ে আসত, সেটা আর আগের শরীর খুঁজত না। তার বদলে যেই সামনে পড়ত, তার জীবন শক্তি নাকি টেনে নিত। এই ছায়া রাতের দিকে নদীর ধারে কুয়াশা হলেই ঘুরে বেড়ায়। গ্রামের মানুষ আজও বলাবলি করে, নদীর বালুচরে রাত নামলেই ছায়া নাকি চলাফেরা করতে থাকে। অভিক অবশ্য এইসব কথা বিশ্বাস করেনি। শহরের ছেলে অভিক কলকাতার এক বেসরকারি চ্যানেলের সাংবাদিক। একটা স্টোরি লেখার জন্য অভিক এই গ্রামেই এসেছে। বাংলা জুড়ে যে লোককথার এত প্রচলন, সেটাই মূল বিষয় অভিকের। সন্ধ্যের পর অভিক গ্রামের ছোট্ট একটা চায়ের দোকানে বসেছিল। কয়েকজন ছেলে সেখানে বসে তাস খেলছে, আর খানিক দূরে গ্রামের কয়েকজন বুড়ো মানুষও বসে রয়েছে। অভিক ওদের কথাই মন দিয়ে শুনছিল। গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ শিবপ্রসাদ বুড়ো চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, এই ছোঁড়া, রেকর্ড করিস না বাবা, রেকর্ড করিস না। এইসব কথা বাইরে ছড়িয়ে গেলে অমঙ্গল হবে। অভিক হেসে বলল, আপনি বলুন না, একেবারে সত্যি ঘটনাটা জানতে চাই দাদু। ওই যে নদীর ধারে বালি জমি, ছায়া কুটির, এইসব কি সত্যি? সত্য? দেউলির সত্য কেউ জানতে চায় না। তোর মতো লোকেরা তো জেনে আবার চলে যাবে। কিন্তু বাবা, আমাদের তো গ্রামে থাকতে হবে কি না? অভিশাপ আমাদের সঙ্গেই থাকবে, বুঝলি? শিবপ্রসাদ এবার চা শেষ করে একটা বিড়ি ধরালো। সন্ধে শেষের কুয়াশা খুব ধীরে নেমে আসছে দেউলি গ্রামে। অভিকও অন্যদিকে নাছোড়বান্দা। ছায়া কুটিরের গল্প শুনেই ছাড়বে। আরও খানিক জোড়াজুড়ি করার পর শিবপ্রসাদ অবশেষে বলতে আরম্ভ করলেন, তা বাবা, বছর 50 আগের কথা। জড়াইতান্ত্রিক কঠোর সাধনা করত ওই ছায়া কুটিরে। মৃত মানুষের ছায়া ডাকার যোগ ছিল তার। একদিন তার নিজের ছেলেটা নদীতে ডুবে মরে গেল রে। পাগলের মতো সে ছায়া ডাকে আর তার ছেলেকে ফেরানোর চেষ্টা করে। কিন্তু ছেলের বদলে উঠল এক কালো ছায়া, যার মুখ নেই, চোখও নেই, কিন্তু মানুষের জীবন শক্তি টেনে নিতে পারে। সেই ছায়া তান্ত্রিককে মেরে ফেলল। তারপর থেকে প্রতি শীতে মাঝে মাঝে ওই শান্ত নদীর জল যখন মাতাল হয়ে ওঠে, এই অমাবস্যার রাতে বেশি হয় বুঝলি, তখনই ওই আকাশের আঁধারে, জমির অন্ধকারে লুকিয়ে থাকা ছায়ারা বেরিয়ে আসে। ছায়া কুটিরে ওই তান্ত্রিক এখনো ওর ছেলেকে খুঁজে বেড়ায়।
আর ছায়ারা খুঁজে বেড়ায় নতুন প্রাণ, জীবন্ত জীবন্ত মানুষের প্রাণ। তাই তাই রাত হলে ওদিক পানে কেউ যায় না। হ্যাঁ, কেউ যায় না। শিবপ্রসাদ থামল। অভিক অনুভব করল চায়ের দোকানের আবহাওয়া খানিক ভারী হয়ে উঠেছে। তারপর শিবপ্রসাদ বলল, যাই, আজকে উঠি। কত 7টা বাজতে যায়। শীতকাল পড়েছে বাবা, বেশি রাত অবধি ঘোরাঘুরি করো না। এই গ্রামে রাত 8টা বাজলেই নিশুতি। আর শোনো, ওই ভুলেও ওই নদীর ধারে যেন যেও না। হ্যাঁ, তাহলে ঘোর অমঙ্গল, ঘোর অমঙ্গল। শেষের কথাগুলো অভিককে উদ্দেশ্য করে বলল শিবপ্রসাদ বুড়ো। কিন্তু বলার সময় ঠোঁটের কোণে এক চিলতে হাসি লেগেছিল বুড়োর। অভিক হালকা হেসে তাকালো বুড়োর দিকে, কিন্তু কিছুই বলল না। ওর প্ল্যান আজকেই ও নদীর ধারের ছায়াকুটিরের কয়েকটা ছবি তুলে আনবে। রাতের কয়েকটা যদি ছবি তুলতে পারে তাহলে স্টোরিটা আরো বেশি লোকে পড়বে। সেই ভেবেই ও সঙ্গে করে ক্যামেরা নিয়ে এসেছে। গ্রামের রাস্তায় আলো এমনিতেও সেরকম খুব একটা নেই। তার উপর আজ বোধহয় অমাবস্যা, কারণ আকাশে তখনও চাঁদ দেখতে পায়নি। অভিক গায়ের জ্যাকেটটা ভালো করে জড়িয়ে হাঁটতে আরম্ভ করল। নদীর ধার এখান থেকে বেশ অনেকটাই দূরে। সামনে একটা ভ্যান গাড়ি দেখতে পেয়ে অভিক জিজ্ঞাসা করল, দাদা, বলছি এই নদীর ধারে যাবেন? ভ্যানওয়ালা অভিকের কথা শুনে এক দৃষ্টে তাকালো ওর দিকে। ও দাদা, নদীর ধারে যাবেন? কি বলেন? আপনি কি পাগল হইলেন নাকি? এই রাত বিরেতে নদীর ধারে যেতে বলছেন? অসম্ভব। জানেন না ওখানে কে ঘুরে বেড়ায়? জানেন না আপনি? আমি যাবনি ওখানে, আমি যাবনি। ওই 2টি পয়সার লেগে আমি প্রাণ দিতে পারবো না। অগত্যা অভিক আবার হাঁটা শুরু করল। যত নদীর কাছাকাছি এসে পড়ছে তত চারপাশের আবহাওয়া ভারী কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে। কুয়াশার ধোঁয়াটে দেওয়াল পেরোতে পেরোতে অভিক যখন নদীর ধারের শেষ বাঁকে পৌঁছয় তখনও সারা শরীর ঠান্ডায় অবশ হয়ে এসেছে। বাতাসে নদীর কাঁচা জল আর ভিজে মাটির স্পর্শ, তার সঙ্গে একটা অদ্ভুত গন্ধ মিশে আসছে চারপাশে, কোনো পচে যাওয়া জিনিসের মতো, কিন্তু কিছুতেই স্পষ্টভাবে চেনা যাচ্ছে না কিসের গন্ধ। হাতের ক্যামেরা বুকে চেপে অভিক ধীরে ধীরে এগোলো ফাঁকা মাঠের মতো বিস্তৃত বালি জমির দিকে। সেখানে অন্ধকারে ছায়ার মতো দাঁড়িয়ে আছে সেই কুখ্যাত দালান, অর্থাৎ ছায়াকুটির। লাল ইঁটগুলো ভেঙে পড়েছে। ভাঙা দেওয়ালে যেন বহু বছরের সময়ের দাগ লেগে আছে। হঠাৎ বাতাস থেমে গেল। নদীর কলকল শব্দ যেন নিঃশব্দ হয়ে পড়ল। অভিক শুনতে পেল খুব কাছ থেকে ফিসফিস করে কারুর কথা বলার শব্দ। অভিক ক্যামেরা অন করে লেন্স ঠিক করতে থাকলো। মনে মনে ভাবলো যে এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। একে তো ঠান্ডা, তার উপর এই জায়গাটা সত্যিই অদ্ভুত। ছায়াকুটিরের লম্বা দরজা ভেঙে কাঠের অংশ ঝুলে পড়েছে। আলো একদমই নেই, কিন্তু তবুও ঘরের ভেতরটা দেখা যাচ্ছে অস্পষ্ট। হালকা নীলচে আভা ঘেরা কুটিরের ঘর, যেন কুয়াশার নিজস্ব আলো ছড়িয়ে পড়েছে চারদিকে। অভিক
ধীর পায়ে ভেতরে ঢুকল। মেঝেতে বালির স্তর জমাট বেঁধে রয়েছে, তার উপর অদ্ভুত সব নখের আঁচড়ের দাগ। কিন্তু মানুষের হাতের তো নয়, চওড়া অসম আকৃতির কোনো এক রেখা। দেয়ালে কালো কালি দিয়ে টানা অদ্ভুত সব লেখা, বৃত্ত, মানুষের মতো ছায়া, আর প্রতিটির পাশে ছোট ছোট চিহ্ন আঁকা, যেন কারো নামের আদ্যক্ষর। আর ঠিক তখনই কুটিরের লম্বা ভাঙা দরজা আচমকা হাওয়ার ঝাপটায় বন্ধ হয়ে গেল। অভিকের এবার খানিক ভয় লাগছে। ভাঙা দরজা আপনা আপনি বন্ধ হলো কি করে? অভিক তাড়াতাড়ি দরজার দিকে এগিয়ে যেতেই দেখল দরজার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। কুটিরের নীলচে আভায় স্পষ্ট মুখটা বোঝাও যাচ্ছে না। অভিক খানিক এগোতেই দেখল, এ কি? শিবপ্রসাদ বুড়ো। অভিক বলল, আপনি এখানে? শিবপ্রসাদের ঠান্ডা গলা থেকে উত্তর বেরোলো, বলেছিলাম না রাত নামলে এইদিকে না আসতে। কিন্তু কিন্তু আপনি আপনি এখানে কেন? অভিকের কথা শেষ হওয়ার আগেই কুটিরের ভেতরে বাতাসের পচা গন্ধটা বেড়ে গেল। শিবপ্রসাদ নিচু গলায় বলল, আমি তো বেরোতে পারি না রে, আমি বেরোতে পারি না। 50 বছর 50 বছর জরাই তান্ত্রিককে ছায়ারা যখন নিয়ে গেল, আমি আমি দেখেছিলাম সব ওই কুটিরের ধারের ঝোপটায় লুকিয়ে লুকিয়ে। আমি তান্ত্রিকের সাগরেদ ছিলাম কিনা। সব ঘটনার সাক্ষী একজন করে থাকে, আমিও ওই ঘটনার সাক্ষী ছিলাম। তবে তবে কিছু কিছু খেসারত দিতে হয়নি আমাকে। সেই জন্য নিজের প্রাণ বাঁচানোর জন্য কিছু খেসারত দিতে হয়নি। ছায়ারা আমাকে সেই রাতে ছাড়তো না যদি না আমি তাদেরকে কথা দিতাম যে আমি ব্যবস্থা করে দেব, আমি ব্যবস্থা করে দেব। শিবপ্রসাদের কথা থামল, কিন্তু অভিক কিছুই বুঝতে পারছে না। সে বলল, কি বলছেন আপনি? আপনি কি বলছেন? আপনি নিজে জানেন? শিবপ্রসাদ এবার অভিকের দিকে তাকালো। বুড়োর মুখের রং ঝাপসা ছাইয়ের মতো। হিমশীতল গলায় বুড়ো হাসতে হাসতে বলতে থাকল, যেদিন তান্ত্রিক মরল সেদিন আমিও বাঁচতাম না, যদি না ছায়াদের সঙ্গে। আজ চায়ের দোকানে দেখেই বুঝেছিলাম এই তো আমার শিকার। আজকের মতো আমি নিশ্চিন্ত। এই ছায়া কুটিরে একবার যে ঢোকে সে আর বেরোতে পারে না। ছায়া ছায়া সব প্রাণ শুষে নেবে, সব প্রাণ। ওই দেখো ওরা ওরা আসছে, ধীরে ধীরে আসছে। জরাই তান্ত্রিক নিজের ছেলেকে বাঁচাতে গিয়ে অন্য ছায়াদের ডেকে আনলো। ছেলে তো ফিরলই না, উল্টে আগত ছায়াদের রোষে প্রাণ গেল তান্ত্রিকের। আরে তখন থেকেই আমি আমি ওই তো ওরা এসে পড়েছে, ওরা এসে পড়েছে। সব ছায়া, সব ছায়া। শিবপ্রসাদ থামার সঙ্গে সঙ্গেই অভিক দেখল ঘরের কোণা থেকে বেরিয়ে আসছে একে একে লম্বা দীর্ঘকায় ছায়া, যাদের কোনো শরীর নেই। অভিকের গলা ভয়ে শুকিয়ে গেছে, পা অবশ হয়ে আসছে। ও প্রাণপণ চেষ্টা করছে কুটির থেকে বেরোনোর জন্য, কিন্তু মেঝেতে বালির আস্তরণের ওপর হুমড়ি খেয়ে পড়া মাত্রই
অভিকের চারপাশে জমাট অন্ধকারের মতো ঘিরে ধরল অসংখ্য ছায়া। আর খ্যানখ্যানে গলায় ভেসে আসছে শিবপ্রসাদের সেই হাসি আর কথা। যাক, আজকের মতো মিটল। ছায়া, সব ছায়ারা প্রাণ পেল। ছায়া কুটিরে সব ছায়ারা প্রাণ পেল, সব ছায়ারা প্রাণ পেল। সাত্তকের এই টাকিতে আসাটা নেহাতি ছুটি কাটানোর উদ্দেশ্যে নয়। ইছামতি নদীর ধারে এই বাগান বাড়িটা ওর জামাইবাবুর এক বন্ধুর। তিনি বেশ কিছুদিন ধরেই জামাইবাবুকে বলছিলেন কয়েকটা দিন এই বাড়িটায় এসে ছুটি কাটাতে, কিন্তু জামাইবাবুর কাজের চাপ সামলে আর এখানে এসে ওঠা হচ্ছে না। সাত্তকী এখানে এসেছে খানিকটা নিজের তাগিদেই। কয়েকদিন পরেই বইমেলা, ওর নতুন বই বেরোনোর কথা। এদিকে লেখা হয়নি এক লাইনও, কিছু মাথাতেই আসছে না। এখানে কয়েকটা দিন থেকে যদি দুকলম লেখা যায়। বাড়িটা খুবই সুন্দর, লম্বা বারান্দা, ওপরের ঘরের পাশে একটা ছোট ছাদ আছে, যেখানে বসলে একটু দূরেই ইছামতি নদী দেখতে পাওয়া যায়। সেই ঠান্ডা হাওয়া গায়ে লাগলে ভিতর অবধি আরাম হয়। কেয়ারটেকার লোকটার নাম গোবিন্দ। তাকে সাত্তকীর বেশ পছন্দ হয়ে গেছে। ওকে দেখেই গোবিন্দ বলল, এখানে সবাই আসে মাথাটাকে বিশ্রাম দিতে, আর আপনি এসছেন সেটাকেই খাটাতে। সাত্তকী উত্তর না দিয়ে অল্প হেসেছিল। দুদিন কেটে গেছে। সাত্তকীর লেখা যে একেবারেই এগোয়নি তা নয়, কিন্তু এখনো সেভাবে কিছুই দানা বাঁধেনি। মাঝে মধ্যে যা মাথায় আসছে সেরকম ল্যাপটপে লিখছে, আবার মুছে দিচ্ছে। একটা চরিত্র তৈরি করার চেষ্টা চলছে। চরিত্রটা কলকাতার অলিতে গলিতে ঘুরে বেড়ায়, আর কারোর সাথে দেখা হলেই তার কাছে একটা পুরনো বাড়ির রাস্তা জিজ্ঞেস করে। সে বাড়িটা এখন আর নেই। সাত্তকী এর বেশি কিছুতেই এগোতে পারছে না। চরিত্রটা ওর মনের কানাগলিতে যেন বারবার হারিয়ে যাচ্ছে। 3 নম্বর দিনে বিকেল হলো। সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে, তবে পুরোপুরি অন্ধকার হয়নি। সাত্তকী ল্যাপটপের দিকে এক দৃষ্টে চেয়ে বসে আছে, আর তখনই কলিং বেল বাজল। সাত্তকী চমকে মুখ তুলে তাকালো। গোবিন্দ এই সময়টা থাকে না। দুপুরের খাওয়া দাওয়া মিটলে ও বাজার দোকান করতে যায়। সাত্তকী একটু ইতস্তত করে নিজেই দরজাটা খুলল। উল্টো দিকে যিনি দাঁড়িয়ে আছেন তাকে দেখতে নিপাট ভালো মানুষের মতো। একটা টেরিকটের শার্ট আর ফুল প্যান্ট পরে আছেন, চুল ব্যাকব্রাশ করে আঁচড়ানো। ভদ্রলোক বললেন, একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলুন। হ্যাঁ, আসলে আমি ওই বোসদের বাড়িটা খুঁজছি। ওই সামনের মোড়টাতেই ছিল, পুরনো বাড়ি, উঠোনে একটা পাতকো। সেটা কোথায় একটু বলতে পারবেন কাইন্ডলি? সাত্তকী একটু অবাক হলো। যে জায়গাটার কথা ভদ্রলোক বলছেন সেখানে কোশমিনকালেও কোনো বাড়ি ছিল বলে তো মনে হয় না। যাই হোক, সাত্তকী জানিয়ে দিল সে বলতে পারবে না। ভদ্রলোক আর কথা না বাড়িয়ে অন্যদিকে হাঁটা দিলেন। সাত্তকী দরজা বন্ধ করে এসে লিখতে বসল, কিন্তু মনের মধ্যে একটা খচখচানি রয়েই গেল। একটু পরেও খেয়াল করল এটা ওরই লেখা একটা অংশ। এটা আগের দিনই লিখেছে সাত্তকী। সেখানে ওর প্রধান চরিত্র লোকের বাড়ির বেল বাজিয়ে জিজ্ঞেস করছে বোসেদের বাড়িটা কোথায়। এই অংশটা পড়েই সাত্তকী নড়ে চড়ে বসল। মনে মনে ভাবল, এত মিল কি সত্যিই হয়? গোবিন্দ ফিরলে এই বোসদের বাড়ির ব্যাপারটা তাকেই জিজ্ঞেস করল সাত্তকী। গোবিন্দ কিছুক্ষণ ভুরু কুঁচকে থেকে তারপর মাথা চুলকে উত্তর দিল, এখান থেকে একটু দূরে একটা বাড়ি ছিল ঠিকই, সেখানে যারা থাকতো তারা বোধহয় বোস। হ্যাঁ, ঠিক মনে নেই, কিন্তু সে বাড়িও ভেঙে ফেলা হয়েছে অনেক দিন হলো।
পরের দিন সেই একই সময় সাত্যকী লেখার চেষ্টা করছে, আর অমনি কলিং বেল বাজল। সেই একই লোক দাঁড়িয়ে আছে। লোকটা আগের দিনের মতোই শান্ত গলায় বলল, একটা কথা জিজ্ঞেস করতে পারি? সাত্যকী ভুরু কুঁচকে বলল, কিন্তু কালকেই তো আমার সাথে আপনার কথা হলো। ভদ্রলোক যেন একটু আশ্চর্য হলেন, তারপর বললেন, তাই কি? আমার তো মনে পড়ছে না। আপনি বসেদের বাড়ির কথা জিজ্ঞেস করছিলেন না? লোকটা যেন একটু স্বস্তি পেল। হ্যাঁ, ঠিকই বলেছেন। আপনি চেনেন? হ্যাঁ, না, আপনি বোধহয় যেটার কথা বলছেন সেটা ভেঙে ফেলা হয়েছে, বলল সাত্যকী। ভদ্রলোক বোধহয় একটু কষ্ট পেলেন, মাথা নামিয়ে বললেন, ও আচ্ছা, বুঝেছি। তিনি আর কথা না বাড়িয়ে পেছন দিকে হাঁটা দিলেন। সাত্যকী এসে ল্যাপটপের সামনে বসল। বসেই ও চমকে উঠল। ওর প্রধান চরিত্র আবার ফিরে এসেছে। বসেদের বাড়ির কথা জিজ্ঞেস করছে। এই অংশটা কি ও লিখেছে? সাত্যকীর মন বলছিল যে ও এটা লিখেনি, কিন্তু নিজেই নিজেকে বোঝালো কখন কতটা লিখছে অত কি মনে আছে নাকি? যেরম মাথায় আসছে সেরমই তো লিখে যাচ্ছে। কিন্তু এত কাকতালীয় ঘটনা পরপর দুদিন। সাত্যকী ভাবল রোজ কত কি ঘটে যাহা তাহা। লেখক হয়ে এত যুক্তি দিয়ে ভাবলে চলে না। সেদিন গোবিন্দ ফিরতেই লোকটার কথা আবার বলল সাত্যকী। গোবিন্দ ভুরুকুঁচকে উত্তর দিল, অদ্ভুত তো, হতে পারে কোনো অসুস্থতা আছে। বাড়ি থেকে নিজেই বেরিয়ে পড়ে আর তখন কিছুই খেয়াল থাকে না। কিন্তু এ তো ছোট জায়গা, এদিকে এরম লোক আছে বলে তো আমি কখনো শুনিনি। আর ওদিকে নদীতে মাছ ধরতে যায় জেলেরা। কিন্তু আপনি যেমন বললেন তাতে লোকটা তো জেলে বলে মনে হলো না। সাত্যকী বলল, কিন্তু আমি তো দুদিন তাকে দেখলাম। কি জানি, সূর্য ডুবলে না আপনি আর বাইরে বেরোবেন না। বুঝতেই তো পারছেন এ আপনাদের মতো আলো ঝলমলে শহর নয়। কি থেকে কি হয় কে জানে বাবা। পরের দিন একই সময় কলিং বেল বাজল। এবার সাত্যকী অপেক্ষা করেছিল। লোকটা কিছু বলার আগে নিজেই ও দরজা খুলে বলল, আপনার সাথে আমার এর আগে দুবার দেখা হয়েছে, আপনি এভাবে সব ভুলে যান কি করে? লোকটা সেই একইভাবে উত্তর দিল, আমি তো আপনাকে দেখিনি। হ্যাঁ, দুবার দেখেছেন, একই বাড়ির কথা দুবার জিজ্ঞেস করেছেন। লোকটা যেন একটু ভেবে বলল, আমি শুধু জানি আমি বসেদের বাড়িটা খুঁজছি। কাছেই হবে, বেশি দূরে নয়। বসেরা আপনার কি হয়, কি কাজ সেখানে আপনার? ওটা খুঁজে পেলেই কাজটা শেষ হবে। সাত্যকী ভুরুকুঁচকে জিজ্ঞেস করল, কি কাজ শেষ হবে? লোকটা এবার পেছন ফিরেছে, অন্ধকারে মিশে যাওয়ার আগে বলল, সে তো আপনি জানেন, আপনি আমায় তৈরি করেছেন। সাত্যকী এবার চমকে উঠল। দরজাটা তাড়াতাড়ি বন্ধ করে ও এসে বসল ল্যাপটপের সামনে। সেখানে একটা লাইন লেখা, আর এই লাইনটা যে ও লেখেনি সেটা খুব ভালো করেই সাত্যকী জানে। সেখানে লেখা, আমায় ততদিন হেঁটে চলতে হবে যতদিন না আপনি শেষটা লিখছেন। সাত্যকী ভীষণ ভয় পেয়ে ল্যাপটপটা বন্ধ করে দিল। সেদিন গোবিন্দকে কিছুই বলল না সাত্যকী, কিন্তু নিজের মনে ভয়টা ওকে শান্তি দিচ্ছিল না। গোবিন্দ ওর অস্থির ভাব দেখে জিজ্ঞেস করল, আজ আর কিছু লিখবেন না দাদা? সাত্যকী শুধু ছোট করে বলল, না। সেদিন সারা রাত সাত্যকীর ঘুম হয়নি। পরের দিন ভোরবেলা উঠেই সাত্যকী ঠিক করে নিল এখান থেকেও চলে যাবে। লেখা না হলে না হবে, কিন্তু এভাবে থাকা যাচ্ছে না। ও ব্যাগ গুছিয়ে ল্যাপটপটা একবার খুলতেই একটা লেখা ফুটে উঠল, আপনি যেখানেই থাকুন আমার হাঁটা থামবে না। সাত্যকী চমকে দুপা পিছিয়ে এলো। ভয়ে ওর হাত পা ঠান্ডা হয়ে গেছে।
সাত্তকী চেয়ারে বসে 2 মিনিট ভাবল। অনেক ভেবে একটা লাইন লিখে চুপ করে বসে রইল কিছুক্ষণ। তারপর কি যে হলো, একের পর এক লাইন লিখতে শুরু করলো সাত্তকী। একটু একটু করে গল্পটা জীবন্ত হয়ে উঠল ওর চোখের সামনে। চরিত্রগুলো আর উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছে না। লিখতে লিখতে কখন যে সূর্য ডুবে গেছে সাত্তকী খেয়াল করেনি। ওর চমক ভাঙল গোবিন্দর ডাকে। সে বলছে, এগিয়ে দাদা, দুপুরে যে কিছুই খেলেন না। ঘড়ির দিকে তাকালো সাত্তকী। সন্ধে 7টা বাজে। শেষ লাইনটা লিখে সাত্তকী একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। না, আজ আর কেউ বসেদের বাড়ির খোঁজ করতে আসেনি। রোজের মতো আজকেও সুমন কম্পিউটারের সামনে এসে বসল। গত মাসে সুমন ক্লাস 10-এ উঠেছে। পরের বছর বোর্ড এক্সাম। পড়াশোনায়ও ভালোই, কিন্তু কম্পিউটার গেম খেলার নেশাটা বড্ড বেড়েছে। বাড়ির কারুর কথাও গ্রাহ্যই করে না। এই গেম খেলা নিয়ে বাড়িতে রোজকার ঝামেলা লেগেই আছে। বহু চেষ্টা করেও সুমনের এই অভ্যেস পাল্টানো যায়নি। মায়ের চিৎকার, বাবার বকুনি কিছুই তার কানে ঢোকে না। রাত বাড়ে, ঘরের আলো জ্বলে ওঠে, আর কম্পিউটারের স্ক্রিনে একটার পর একটা গেম লোড হয়। কিছুক্ষণ আগেই মা একবার দরজায় ধাক্কা দিয়ে বলেছিল, আর কতক্ষণ বাবা, কাল স্কুল আছে, যাবি না? সুমন খুব বিরক্ত হয়ে চেঁচিয়ে উঠেছিল। আর একটু পরে শুতে যাব, এখন ডিস্টার্ব করো না। ঘর নিস্তব্ধ, শুধু কম্পিউটারের ফ্যান আর কিবোর্ডের শব্দ। সুমন আজ নতুন একটা হরর গেম ট্রাই করছে, ডপলগ্যাঙ্গার। গেমটা খুব রেয়ার, এদেশে এখনো লঞ্চ করেনি। সুমনের এক বন্ধু অনেক খুঁজে একটা পাইরেটেড ভার্সন পেয়েছে। গেমটা নাকি বেশ ভয়ের। একটা বন্ধ ঘরে গেমের চরিত্র বসে থাকবে। প্রত্যেক লেভেলে ঘরের একটা করে দরজা খুলে যাবে, আর সেখান থেকে বেরিয়ে আসবে ভিন গ্রহের অদ্ভুত সব দৈত্য দানব। গেমের গল্পেই রয়েছে মূল চরিত্রকে একে একে সেই সব দরজার বাইরে দাঁড়িয়ে থাকা প্রাণীদের সঙ্গে লড়তে হবে, এবং একদম শেষ লেভেলে রয়েছে চমক। গেমের নাম অনুযায়ী মূল চরিত্রের মতোই দেখতে ঠিক ওর একটা নকল চরিত্র এসে দাঁড়াবে দরজার বাইরে। হাবভাব সব একরকম, আর এখানেই গেমের মূল চরিত্রকে প্রমাণ করতে হবে কে আসল আর কে ছায়া, প্রতিকৃতি মাত্র। সুমন ওর বন্ধুর কাছ থেকে যখন এই গল্পটা শুনেছিল, তখনই ও ঠিক করে নিয়েছিল এই গেমটা ওকে খেলতেই হবে। সুমন তাই ওর বন্ধুর থেকে পেন ড্রাইভে গেমটা ট্রান্সফার করে নিয়েছিল। আর আজ সেই রাত, এই গেমটা খেলার মোক্ষম সময়। বাবা মা শুয়ে পড়বে এক্ষুনি, আর সারা রাত ধরে নিশ্চিন্তে সুমন গেমটা খেলতে পারবে। পেন ড্রাইভ লাগিয়ে গেমটা ডাউনলোড করার পর কম্পিউটারের স্ক্রিন দপ করে জ্বলে উঠল। একটা সাদা আলো ফুটে উঠল স্ক্রিনে। সেই আলোর মাঝে দেখা গেল গা ছমছমে একটা ঘর, ধুলো জমা কাঠের দরজা, আর ঘরের মাঝে একটা টেবিল, যেখানে বসে আছে গেমের মেন ক্যারেক্টার। সুমনের চোখ জলজল করে উঠল। সে মনে মনে ভাবল, গেমের রেজলিউশন বেশ ভালো, একেবারে আসলের মতো দেখাচ্ছে। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকে হাড়হিম করা বাতাসের শব্দ ভেসে আসছে। সুমন ঝুঁকে পড়ল কম্পিউটার স্ক্রিনের দিকে। গেম শুরু হবে এবার। গেম শুরু হতেই স্ক্রিনে একটা টেক্সট ভেসে উঠল, প্লে অনলি ইফ ইউ আর অ্যালোন অ্যান্ড নেভার লুক ব্যাক। সুমন মনে মনে হাসল। গেম এগোতে লাগল। নির্দেশ অনুযায়ী চরিত্রটাকে দিয়ে ঘরের ভেতর ঘুরিয়ে ঘুরিয়ে খুঁজতে লাগলো দরজা।
একদম শেষ প্রান্তে অন্ধকার কাঠের দরজা দেখা যাচ্ছে একটা। সুমন চরিত্রটাকে ওই দিকে নিয়ে যেতেই কিছুক্ষণ আগে স্ক্রিনে দেখা খোলা দরজাটা জোরে বন্ধ হয়ে গেল। থপ! সুমন চমকে উঠল। গেমের সাউন্ড এফেক্ট দারুণ। 1 মিনিটের জন্য মনে হয়েছিল সুমন নিজেই ওই গেমের ভেতর রয়েছে। সুমন গেমের চরিত্রটাকে নিয়ে ঘরের একদিক থেকে আর একদিক ঘুরে বেড়াচ্ছে। দরজা ধাক্কা দিয়ে বাইরে বেরোনোর পথ খুঁজছে, কিন্তু পাচ্ছে না। সুমনের বেশ মজা লাগছে। বহুদিন পর এরকম একটা বেশ ভালো ভয়ের গেম খেলছে ও। কিন্তু কিছুক্ষণ পর অদ্ভুত একটা ঘটনা শুরু হলো। স্ক্রিনের নিচে লাল অক্ষরে লেখা ফুটে উঠল, প্লিজ রেসপন্ড। সুমনের ভুরু কুঁচকে গেল। এখনো অবধি কোনো দৈত্য দানবের সঙ্গে মুলাকাত হয়নি গেমে। তাহলে কি এবার দরজা খুলে বেরিয়ে আসবে একে একে সবাই? সুমন রোমাঞ্চ অনুভব করল, আর সঙ্গে সঙ্গে হেডফোনে শুনতে পেল দরজা ধাক্কানোর শব্দ। স্ক্রিনের আলো কমে গেল সেই আওয়াজে। সুমন চোখ ছোট করে খুঁজতে লাগলো কোন দরজা থেকে আওয়াজ আসছে। আবার দরজা ধাক্কানোর শব্দ, কিন্তু এবার আওয়াজটা একটু অদ্ভুত মনে হলো। কিছুক্ষণ পর আবার দরজা ধাক্কানোর শব্দ, কিন্তু সুমন বুঝতে পারল এই আওয়াজটা হেডফোন থেকে আসছে না। ওর মেরুদণ্ড বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল একটা। সুমন হেডফোন খুলে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে ওর নিজের ঘরের দরজার দিকে তাকালো। দরজাটা বন্ধ। ঘরের আলো গেম খেলতে বসার আগেই ও নিভিয়ে দিয়েছিল, তাই ঘর অন্ধকার। স্ক্রিনের তলায় লাল অক্ষরে লেখাটা তখনও জ্বলজ্বল করছে। দরজা ধাক্কানোর কোনো শব্দ আর পাওয়া যাচ্ছে না। সুমন মনের ভুল ভেবে কানে হেডফোনটা লাগাতেই আবার সেই দরজা ধাক্কানোর শব্দ। আর এবার স্ক্রিনের ভেতরে গেমের চরিত্রটা সোজা সুমনের দিকে তাকিয়ে রয়েছে। সুমনের অস্বস্তি লাগছে। ও হেডফোন খুলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। দরজা এখনো বন্ধ। সুমন খুব নিচু গলায় ডাকল, মা। কোনো উত্তর নেই, কিন্তু সঙ্গে সঙ্গে আবার দরজা ধাক্কানোর শব্দ। আর এবার আর মনের ভুল নয়। সুমন স্পষ্ট বুঝতে পারছে ওর দরজার বাইরে কেউ দাঁড়িয়ে রয়েছে। ভয় জড়ানো গলায় সুমন জিজ্ঞেস করে, কে কে বাইরে? দরজার বাইরে থেকে কোনো উত্তর এলো না। সুমন কম্পিউটার স্ক্রিনের দিকে তাকাতেই চমকে উঠল। এবার স্ক্রিনে জ্বলজ্বল করছে একটা লেখা, থ্যাঙ্কস ফর রেসপন্ডিং। কম্পিউটার গেমের চরিত্রটা ধীরে ধীরে ক্যামেরার সামনে চলে আসছে, আর এক দৃষ্টে সুমনের দিকে তাকিয়ে আছে। ক্রমশ চরিত্রের মুখটা স্পষ্ট হচ্ছে। সুমন স্ক্রিনের দিকে তাকাতেই আঁতকে উঠল। এ কাকে দেখছে ও? স্ক্রিনের ওপারে এতক্ষণ যে গেমের চরিত্র ছিল সে আর কেউ নয়, হুবহু সুমনের মতোই দেখতে একটি ছেলে। চোখগুলো জ্বলজ্বল করছে, আর ঠোঁটের কোণায় এক চিলতে হাসি। সুমন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। এই সবটাই কি দুঃস্বপ্ন? সুমনের শরীর ভয়ে কাঠ হয়ে গেছে। ওর গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। দরজা ধাক্কানোর শব্দর সঙ্গে এবার নখ দিয়ে দরজার বাইরে আঁচড়ানোর স্পষ্ট শব্দ যোগ হলো। সুমন তড়িঘড়ি গেমটা বন্ধ করতে চাইল, কিন্তু কম্পিউটারের স্ক্রিনটা বন্ধ হচ্ছে না। মাউস কিবোর্ড কিচ্ছু কাজ করছে না। সুমনের হাত পা ঠান্ডা হয়ে গেছে। স্ক্রিনের ওপার থেকে ঠিক সুমনের মতোই দেখতে ওর প্রতিকৃতি এক দৃষ্টে তাকিয়ে আছে সুমনের দিকে, আর নিচে ফুটে উঠছে সেই লাল অক্ষরে লেখা কিছু শব্দ।
If you don't open the door, he will. সুমন কি করবে বুঝতে পারছে না। ও দেখতে পাচ্ছে ঘরের দরজার হাতলটা ধীরে ধীরে খুলে যাচ্ছে। কোনো এক অদৃশ্য হাত যেন বাইরে থেকে দরজাটা খুলছে। সুমন পাথরের মতো দাঁড়িয়ে রইল কম্পিউটারের সামনে। স্ক্রিনের লেখাটা এবার পাল্টে গেছে। লাল অক্ষরে দপ দপ করছে 4টে শব্দ, I am already inside. ঘরের বাতাস আচমকা ভারী হয়ে উঠল। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সুমন চিৎকার করে পাশের ঘরে থাকা মা বাবাকে ডাকার চেষ্টা করলো, কিন্তু ওর গলা দিয়ে স্বর বেরোলো না। সুমন ঘাড় ঘুরিয়ে দেখল তার ঘরের কোণে ঠিক তার নিজেরই মতো দেখতে আর একটা ছায়া এসে দাঁড়িয়েছে। ম্লান আলোয় তার চোখ দুটো সাদা দেখাচ্ছে। তার ঠোঁটে লেগে রয়েছে একটা বিকৃত হাসি। ঘরের দরজাটা শব্দ করে বন্ধ হয়ে গেল। কম্পিউটার স্ক্রিনে রক্তলাল অক্ষরে ভেসে উঠল, ওয়েলকাম, ডপলগ্যাঙ্গার আনলকড, গেট রেডি ফর দ্য নেক্সট লেভেল, নিউ প্লেয়ার অনবোর্ডেড। সুমনের কাঁধে একটা ঠান্ডা হাত এসে ঠেকল। চারপাশটা জমাট অন্ধকারে ঢেকে গেল। পরদিন সকালে মা ঘরের দরজা খুলে ভেতরে ঢুকল। ঘর অগোছালো, চেয়ার উল্টে পড়ে আছে, কিন্তু সুমন নেই, কোথাও নেই। পুলিশ আসে, খোঁজ চালায়, কিন্তু সুমনকে খুঁজে পাওয়া যায়নি। শুধু কম্পিউটার স্ক্রিনে জ্বলজ্বল করছিল একটা লেখা, যেটা কেউ সেভাবে লক্ষ্য করেনি। লাল অক্ষরে লেখা কয়েকটা শব্দ, নিউ প্লেয়ার সেভড। শেষ ট্রেনটা থেকে নেমে চারপাশে চোখ বোলালো ফটিক। কারোর টিকিট ডগাও দেখা যাচ্ছে না। গোটা স্টেশনটাকে কেউ যেন রূপোর কাঠি বুলিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। ফটিকের গ্রাম ওলডাঙ্গার কুখ্যাতি আছে ডাকাতি হওয়ার জন্য। কতবার যে এখানে একলা পথিককে লুটে নেওয়া হয়েছে তার হিসেব নেই। তবুও ফটিককে শেষ ট্রেনেই ফিরতে হয়। অফিস থেকে যে সময় তার ছুটি হয়, শুক্রবারের শেষ ট্রেনটা ধরা ছাড়া আর উপায় থাকে না। অন্যদিন বেশ ভয় ভয় করে, কিন্তু আজ পূর্ণিমা, রাস্তাঘাট বেশ ঠাহর করা যাচ্ছে বলেই বোধহয় অতটা ভয় করল না। ফোনটা বার করে বাড়িতে ফোন করতে গিয়ে ফটিক দেখল নেটওয়ার্ক নেই। আশ্চর্যের ব্যাপার, সচরাচর তো এই সমস্যাটা হয় না এখানে। কি আর করা, একটা বিড়ি ধরিয়ে ফটিক বাড়ির দিকে এগোলো। হঠাৎ পেছন থেকে ভেসে এলো একটা কণ্ঠস্বর, দাদা কি বীরপাড়ার দিকে যাবেন? ফটিক একটু সাবধান হলো, গলা তুলে বলল, হ্যাঁ। আবার গলাটা ভেসে এলো, বলছি তাহলে একসঙ্গেই যাওয়া যাক নাকি? ফটিক এবার একটু সন্দিহান গলায় বলল, কিন্তু আপনি কই? দেখতে পাচ্ছি না কেন? যেন অন্ধকার ফুঁড়েই একটা মিশকালো মুস্কো লোক বেরিয়ে এলো। এই হাড় কাঁপানো শীতেও তার পরনে একটা ফিনফিনে চাদর আর খেটো লুঙ্গি। লোকটাকে দেখেই মনে হয় সুবিধের নয়। ফটিকের বাঁ পকেটে মানি ব্যাগ আর অফিসের ব্যাগে দামি জিনিসপত্র আছে। ব্যাগটা একটু জোরে চেপে ধরল ফটিক। লোকটা এগিয়ে এসে বলল, চলুন দাদা, রাত বিরেতে একটা সঙ্গী না হলে ঠিক জমে না। শীতে হনহন করে হাঁটতে হাঁটতে গাও গরম হবে, দুটো কথা বলারও লোক পাওয়া যাবে। চলুন। ফটিকের মনে কু ডাকল। একটু পরেই জঙ্গলের রাস্তা পড়ে। সেখানে গিয়ে ছুরি টুরি বার করলে বিপদ আছে।
আজ কার মুখ দেখে যে অফিস থেকে বেরিয়েছিল। লোকটা ফের প্রশ্ন করল, দাদা কি চাকরি টাকরি করেন নাকি? হ্যাঁ। লোকটার থামার কোনো লক্ষণ নেই। সে আবার প্রশ্ন করল, কোথায়? কলকাতায়? ফটিক একটা দায়সারা উত্তর দিল, হ্যাঁ, ডালহাউসিতে। লোকটা এবার কেমন রহস্যময় গলায় বলল, আমার ছোট ছেলেটা হায়ার সেকেন্ডারি দিয়ে বিকম পড়তে ঢুকবে বলছে। বুঝতেই পারছেন চারদিকে চাকরি বাকরির যা হাল। কলকাতায় মোটামুটি মাইনে পত্তরে একটা জায়গায় ঢুকলে বেশ ভালোই হয়। আপনি কোন জায়গায় আছেন দাদা? মাইনে পত্তর কেমন দেয়? ফটিক বুঝল এই প্রশ্নের সরাসরি উত্তর দিলে বিপদ আছে। বলল, ওই যা দেয় বাড়িতে দিয়ে থুয়ে, আর নিজের কলকাতায় কোনো মতে থাকা টাকা মিলিয়ে একটা হয়ে যায় আর কি। আপনি কি কাজ করেন? লোকটা দাঁত বের করে বলল, আমি তো বাজারে মাছ বেচি। এক আত্মীয় এসেছিল, তাকে ট্রেনে তুলতে এসেছিলাম। বলাই বাহুল্য এসব কথা সত্যি নয়। এই লোকটার কাজই হলো নির্জন জঙ্গলে নিয়ে গিয়ে ঘরে ফেরা লোকজনের সমস্ত কিছু লুট করে নেওয়া। সে আসলে শেষ ট্রেনের জন্য অপেক্ষা করে। একা কোনো পথিককে পেলে তাকে ভুলিয়ে ভালিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে জখম করে সব হাতিয়ে নেয়। জঙ্গলটা শুরু হয়েছে। চাঁদের আলো এই জঙ্গলে আবছা হয়ে এসেছে। হঠাৎ ফটিককে দাঁড় করিয়ে লোকটা বলল, দাদা ফিরছেন যখন, মালকড়ি তো ভালোই আছে। শুধু শুধু খাটাবেন? আমাকে বরং টাকার ব্যাগটা দিয়ে দিন। পকেট থেকে সরাত করে টেনে বার করলো একটা ধারালো ছুরি। আবছা চাঁদের আলোয় ঝিকিয়ে উঠল তার ফলা। ফটিক এতই ঘাবড়ে গেল তার মুখ দিয়ে টুঁ শব্দটিও বেরোল না। সে শুধু মলিন হেসে বলল, দাদা, আমাকে আমাকে ছেড়ে দিন বরং। আপনারও মঙ্গল, আমারও। টাকাগুলো বাড়িতে পৌঁছানো খুব দরকার। বউ অসুস্থ, ছেলে নতুন ক্লাসে ভর্তি হবে। ডাকাতটি অবশ্য এত কথা শোনার বান্দাই নয়। সে কুটিল হেসে বলল, কথা যখন শুনবেন না তখন দেখুন। ফটিকের দিকে আচমকা ছুরিটা চালিয়ে দিতেই ছুরিটা ফটিকের দেহে গেঁথে যাওয়া দূরস্থান যেন হাওয়া কেটে ঘুরে এলো একবার। লোকটা হকচকিয়ে নিজের ছুরির ফলার দিকে তাকালো। তারপর আরো কবার কোপানোর চেষ্টা করে ফের ব্যর্থ হলো। ফটিক তখনও ম্লান হেসে দাঁড়িয়ে। ডাকাতটি এতক্ষণে বুঝতে পারল সে আরো শক্ত মক্কেলের পাল্লায় পড়েছে। এই লোকটা মানুষ নয়। ফটিক সাঁতরা আজ অফিস থেকে ফেরার সময় ট্রেনে কাটা পড়ে মারা গেছে। নেহাত বাড়িতে টাকা পৌঁছে দেওয়ার তাগিদ, তাই মরেও এই দায়িত্ব থেকে বিরতি নিতে পারেনি। ডাকাতটা মাথা ঘুরে পড়ে যেতে যেতে দেখল ফটিক সাঁতরার আত্মা জঙ্গল পেরিয়ে গ্রামের দিকে হেঁটে চলেছে।